আজকে আমরা যেটা দেখব কনক্রিটের ফান্ডামেন্টালের অনেকগুলো অংশ, মানে কনক্রিটের অনেকগুলো নাম আসবে আজকে, ঠিক আছে? যে কনক্রিট ক্র্যাক করে, ফেল কেন হয়, কী কী নামগুলো আছে, সেগ্রেগেশন জিনিসটা কী, ওয়ার্কেবিলিটি কী। সো আজকের কন্টেন্টটা আমাদের আরসিসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো যে কন্টেন্টগুলো আমি বলবো এগুলো কিন্তু লিখে ফেলতে হবে, ঠিক আছে? সাথে সাথে নেক্সট স্লাইডে চলে যাই। প্রথম যে টার্মটা আছে এটা কি কম্প্যাক্টনেস। কম্প্যাক্টনেস বলতে আমরা অলরেডি জানি কি জিনিসটা কি। যখন কোনো একটার মধ্যে থেকে ভয়েড থাকবে না সেই জিনিসটাকে বলা হচ্ছে কি কম্প্যাক্টনেস। দ্য স্পেস অকুপাইড বাই কনক্রিট শুড বি ফিল উইথ সলিড এগ্রিগেট অ্যান্ড সিমেন্ট ফিল ফ্রি অফ হানিকম্বিং, ঠিক আছে? তো হানিকম্বিংটা যদি না হয় কনক্রিটের জন্য সেটাই হচ্ছে আমাদের জন্য ভালো। তো আমাদের কনক্রিটে মনে রাখতে হবে হানিকম্বিং থাকতে পারবে না, আর এটার জন্য কনক্রিটে কী থাকতে হবে, অ্যাগ্রিগেট এবং সিমেন্ট দ্বারা কনক্রিটের প্যাচটা পুরোপুরি ফিল্ড থাকতে হবে। তো এটাকে বলতেছে কি কম্প্যাক্টনেস। সেকেন্ড পয়েন্টটা কি, ইট মে বি প্রাইমারি ক্রাইটেরিয়ন ফর দোজ টাইপ অফ কনক্রিট দ্যাট ইন্টারসেপ্ট নিউক্লিয়ার রেডিয়েশন। তাহলে কনক্রিটের মধ্যে কি থাকতে পারবে না, নিউক্লিয়ার রেডিয়েশন জিনিসটা থাকতে পারবে না, ঠিক আছে? তো এইটাই বলা হচ্ছে কম্প্যাক্টনেস। শুধু দুইটা নোট দিচ্ছে কম্প্যাক্টনেস নিয়ে। এরপরের টার্মটা হচ্ছে কি স্ট্রেন্থ। কনক্রিটের সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্রেন্থ। কনক্রিট শুড অলওয়েজ হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্রেন্থ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স টু ভেরিয়াস টাইপস অফ ফেলিওর। কনক্রিটের কী থাকতে হবে, যথেষ্ট পরিমাণ স্ট্রেন্থ থাকতে হবে, ঠিক আছে? যেন এটার মধ্যে বিভিন্ন ফেলিওর আসলে সেটাকে রেজিস্ট্যান্ট করতে পারে। তাহলে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে কি কম্প্যাক্টনেস আর একটা হচ্ছে স্ট্রেন্থ, সাফিসিয়েন্ট স্ট্রেন্থ আর হচ্ছে এনাফ কম্প্যাক্টনেস। মনে থাকবে দুটো ওয়ার্ড। পরের স্লাইডে যাই। ওয়াটার সিমেন্ট রেশিও, এটা হইতেছে কি খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম ওয়ার্কেবিলিটির জন্য। ওয়ার্কেবিলিটি কি সেটা আসবে পরে। ওয়াটার সিমেন্ট রেশিও কি সেটা আমরা জিওটাকে একটু ধারণা পাইছিলাম, তাই না? ওয়াটার সিমেন্ট রেশিও, সরি এখনও তো ওয়াটার কন্টেন্ট সম্পর্কে ধারণা পাইছি, ওয়াটার সিমেন্ট তো আর আসে নাই। এখন দেখবো ওয়াটার আর সিমেন্টের রেশিও কি। দ্য ওয়াটার সিমেন্ট রেশিও শুড বি সুইটেবলি কন্ট্রোল টু গেইন দ্য রিকোয়ার্ড ডিজাইন স্ট্রেন্থ। আমার কনক্রিটে মনে করেন 4 KSI স্ট্রেন্থ দরকার। তো এই 4 KSI স্ট্রেন্থ পেতে হলে আমাকে একটা নির্দিষ্ট ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করতে হবে। মানে আমি চাইলে সিমেন্ট ইচ্ছে মতো পানি ঢালতে পারবো না, আমাকে এত গ্রাম সিমেন্টের জন্য এত গ্রাম ওয়াটার ফিক্স করা থাকবে। এটাকে বলা হচ্ছে রেশিওটাকে কি ওয়াটার সিমেন্ট রেশিও। আমি যদি একটু পানি বেশি ঢালি দিই তাহলে কিন্তু সেটা কি সেগ্রেগেশন বেশি হবে, অর্থাৎ কনক্রিটটার ভালোভাবে কাজ দিবে না বা স্ট্রেন্থটা আর 4 KSI আসবে না, ঠিক আছে? সো এইটাই মনে রাখতে হবে। সো এই ওয়াটার সিমেন্ট রেশিও জিনিসটা আমাদের জন্য কি তাইলে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। পরের টার্মটা হচ্ছে কি টেক্সচার। Exposed concrete surface should have a dense and hard texture that can withstand adverse weather condition. তাহলে টেক্সচার থাকতে হবে। কনক্রিটের আরেকটা টার্ম কি পড়ছি, টেক্সচার থাকতে হবে। যত বেশি টেক্সচার থাকবে ততই সেটা কি যতই খারাপ ওয়েদার আসুক না কেন কনক্রিটটা উইথস্ট্যান্ড করবে, অর্থাৎ মানে সহনীয়ভাবে সেটা কি সহ্য করে নিবে, ঠিক আছে? তাহলে 4টা টার্ম পড়ছি এখন পর্যন্ত, কি কি বলেন তো? কম্প্যাক্টনেস, স্ট্রেন্থ, ওয়াটার সিমেন্ট রেশিও, তা হচ্ছে টেক্সচার। এরপরে স্লাইডে যাই। প্যারামিটার্স এফেক্টিং কনক্রিট কোয়ালিটি। কি কি প্যারামিটারগুলো কনক্রিটের কোয়ালিটিকে এফেক্ট করতেছে? কোয়ালিটি অফ সিমেন্ট, প্রপোর্শন অফ সিমেন্ট ইন রিলেশন ইন টু ওয়াটার ইন দ্য মিক্সচার। তাহলে সিমেন্টের কোয়ালিটিটাও একটা কি সিমেন্ট মেইন কনক্রিটকে এফেক্ট করতেছে। মানে আমি কোন টাইপের সিমেন্ট ইউজ করতেছি, গ্রেড আছে না, ইটের জন্য ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কী আছে, ক্যাটাগরি আছে। সিমেন্টেরও কী আছে, কোয়ালিটি আছে। সব সিমেন্টের সব কোম্পানির সিমেন্ট একই দাম না, তাই না? তাহলে এইটা হইতেছে কি কনক্রিটের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে কোন টাইপের সিমেন্ট আমি ইউজ করতেছি, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি ওয়াটার এবং সিমেন্টের রেশিও, ঠিক আছে, যেটা একটু আগে পড়ছিলাম, ওয়াটার সিমেন্ট রেশিওটা ডিপেন্ড করতেছে। থার্ড নাম্বারটা কি স্ট্রেন্থ অ্যান্ড ক্লিননেস অফ অ্যাগ্রিগেট। আমি অ্যাগ্রিগেট ইউজ করলাম কিন্তু অ্যাগ্রিগেটটা ভালো ক্লিন ছিল না, তাহলে কিন্তু প্রবলেম। যখন কনক্রিটটা হয়ে যাবে তখন যে অ্যাগ্রিগেটটা যে ক্লিন ছিল না এটা কিন্তু ইফেক্ট করবে কনক্রিটের উপর, ঠিক আছে? তার মানে স্ট্রেন্থ, অ্যাগ্রিগেটের স্ট্রেন্থটা কেমন, আমরা অ্যাগ্রিগেটটা ক্রাশিং স্ট্রেন্থ বের করি ল্যাবে, ঠিক আছে? তাহলে অ্যাগ্রিগেটের স্ট্রেন্থটা কেমন এবং এগ্রিগেটটা কতটুকু ক্লিন, এই দুইটার উপর ডিপেন্ড করতেছে কনক্রিটটা কেমন হবে। তাহলে 3টা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে সিমেন্ট, একটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, আর একটা কি অ্যাগ্রিগেটের স্ট্রেন্থ। ফোর্থ নাম্বার কি ইন্টারেকশন অর অ্যাডহেশন বিটুইন সিমেন্ট পেস্ট অ্যান্ড অ্যাগ্রিগেট। আমরা জানি অ্যাডহেশন জিনিসটা কি, বলেন তো, মনে আছে?
ভিন্ন ভিন্ন কণার মধ্যে আকর্ষণকে কি বলে? অ্যাডহেশন। আর একই কণার মধ্যে আকর্ষণকে কোহেশন। তাহলে ইন্টারেকশন অর অ্যাডহেশন বিটুইন সিমেন্ট পেস্ট অ্যান্ড অ্যাগ্রিগেট, সিমেন্ট পেস্টের সাথে অ্যাগ্রিগেটের আকর্ষণটা কেমন হচ্ছে সেটার উপর কনক্রিটের কোয়ালিটি ডিপেন্ড করতেছে। যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে, ঠিক আছে। ফিফথ কি? অ্যাডিকুয়েট মিক্সিং অফ ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে প্রায় 4 থেকে 5 ধরনের ইনগ্রিডিয়েন্টস মিক্স করতেছি কনক্রিটে। আমি ওটারে কীভাবে মিক্স করতেছি সেটার উপর ডিপেন্ড করবে কোয়ালিটি, ঠিক আছে। মানে কোনটার প্রপোর্শন বেশি কোনটার কম এটা যেন না হয়। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম? 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট কি ইফেক্ট করতেছে? কনক্রিটের কোয়ালিটি ইফেক্ট করতেছে। সিমেন্ট কেমন, অ্যাগ্রিগেট কেমন, ওয়াটার সিমেন্ট রেশিও কেমন, তারপর হচ্ছে অ্যাডহেশনটা কেমন, তারপর হচ্ছে মিক্সিংটা কেমন। মনে থাকবে? এরপরে চলে যাই প্রপার প্লেসিং, কম্প্যাকশন, ফিনিশিং অ্যান্ড কিউরিং অফ ফ্রেশ কনক্রিট। প্লেসিং মানে কি? আমি সঠিক জায়গায় লাগাচ্ছি কি না ওটাও একটা ডিপেন্ড করতেছে। কম্প্যাকশন মানে কি? সেটা আমি ভালো করে কম্প্যাক্ট করতেছি কি না, ঠিক আছে। আর হচ্ছে ফিনিশিংটা ভালো করে হচ্ছে কি না। আর কিউরিং মানে কি? সেটারে পানি দিয়ে আমি ভেজে রাখতেছি কি না, ঠিক আছে। তো এই 4-5টা পয়েন্ট ডিপেন্ড করতেছে। কিউরিং অ্যাট এ টেম্পারেচার নট বিলো 50 ফারেনহাইট ওয়াইল দ্য প্লেসড কনক্রিট গেইন স্ট্রেন্থ। আমি চাইলে ইচ্ছে মতো কিন্তু কিউরিং করতে পারি না। কিউরিংটা করতে হবে 50 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে, ঠিক আছে। যখন কনক্রিটটা যখন মানে যতক্ষণ না স্ট্রেন্থ গেইন করতেছে, স্ট্রেন্থ গেইন করার ফলে আমি আর সেটা কি কিউরিং করব না। তারপর হচ্ছে 8 নম্বর কি? ক্লোরাইড কন্টেন্ট নট এক্সিড 0.15% ইন রিইনফোর্সড কনক্রিট এক্সপোজ টু ক্লোরাইডস ইন সার্ভিস। অর্থাৎ একটা পয়েন্ট মনে রাখতে হবে যে কনক্রিটে ক্লোরিন থাকতে পারে না বেশি পরিমাণ। ক্লোরিনটার লিমিট কত? 0.15%-এর ভিতরে হতে হবে। ক্লোরিন থাকবে ঠিক আছে, কিন্তু লিমিট কত? 0.15%-এর ভিতর। তাহলে আমাদের টোটাল 8টা পয়েন্ট আমরা কি কনক্রিটের কোয়ালিটি সম্পর্কে জানলাম। মনে করেন সিমেন্ট, অ্যাগ্রিগেট, মিক্সিং, তারপর হচ্ছে কি অ্যাডহেশন, তারপর হচ্ছে প্লেসিং, তারপর হচ্ছে আপনার কিউরিং নিয়ে বললো, তারপর হচ্ছে ক্লোরাইড নিয়ে বললো। তো এইভাবে করে আপনাকে মনে রাখতে হবে পয়েন্টগুলো, ঠিক আছে। পরে চলে যাই। তাহলে আমরা কোয়ালিটি সম্পর্কে পড়লাম, কীভাবে একটা কনক্রিটের কোয়ালিটি পাইতে পারি, ঠিক আছে, বা গেইন করতে পারি। কোয়েশ্চেনটা অন্যভাবে করতে পারি আমি, যে কীভাবে আমি প্রপারলি একটা কনক্রিটের জন্য আমি স্ট্রেন্থ গেইন করব। তখন আপনাকে ওই 8টা পয়েন্ট ঘুরিয়ে লিখতে হবে আর কি, যে অ্যাডহেশন থাকতে হবে, ঠিক আছে, ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করতে হবে, ভালো করে কিউরিং করতে হবে, এভাবেই। এখানে কি লেখা আছে? প্রপার্টিস অফ কনক্রিট। কনক্রিটের প্রপার্টিগুলো কী কী আসলে? প্লাস্টিক রেঞ্জের মধ্যে হলে একরকম, আর যদি কনক্রিটটা হার্ড হয়ে যায় তখন আরেক রকম। 2 ধরনের প্রপার্টিস পাবো কনক্রিটে। একটা হচ্ছে কি কনক্রিটের প্লাস্টিক রেঞ্জের মধ্যে হলে, প্লাস্টিক বলতে কি বুঝি? মানে কনক্রিটটা কোনো হার্ড হয় নাই, ঠিক আছে, হার্ড হয়নি, তখন হচ্ছে আমি 3টা টার্ম পাবো। একটা হচ্ছে ওয়ার্কেবিলিটি, আরেকটা হচ্ছে সেগ্রিগেশন, আরেকটা হচ্ছে কি ব্লিডিং। তাহলে আমি কয়টা টার্ম পাইলাম? 3টা। এটা হচ্ছে প্লাস্টিক প্রপার্টিসে। আর আমি যদি হার্ড প্রপার্টিসে চলে যাই তখন হচ্ছে প্রায় 8টা টার্ম পাবো। কম্প্রেসিভ স্ট্রেন্থ, টেনসাইল অ্যান্ড বন্ড স্ট্রেন্থ, ইম্পারমিয়াবিলিটি, রেসিস্ট্যান্স টু ওয়েদার অ্যান্ড কেমিক্যাল অ্যাট্রাক্ট, শ্রিঙ্কেজ, ক্রিপ, থার্মাল এক্সপানশন, আর একটা হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে নামগুলো একবার পড়েন তো। এখানে প্রত্যেকটা টার্ম আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে টোটাল যে 11টা আছে, যেমন প্লাস্টিক রেঞ্জের মধ্যে আমার এইগুলো কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে কনক্রিটে যেন আসে। আবার যখন কনক্রিটটা হার্ড হয়ে যাবে তখনই তারা এই ক্যারেক্টারগুলো শো করবে, ঠিক আছে। মানে তার মধ্যে যথেষ্ট কম্প্রেসিভ স্ট্রেন্থ আসবে, টেনসাইল বন্ড স্ট্রেন্থ হালকা আসবে, ইম্পারমিয়াবিলিটি অর্থাৎ সেখানের মধ্যে কি পারমিয়েবল হবে না। কনক্রিটের মধ্যে যদি পানি যাইতে থাকে তাহলে তো বন্যায় হচ্ছে কি বিল্ডিংয়ে পানি ঢুকে যাইতো, ঠিক আছে। তারপর হচ্ছে রেসিস্ট্যান্স টু ওয়েদার অ্যান্ড কেমিক্যাল অ্যাটাক বলতে কি বোঝায়? শীত প্রধান দেশে সে বরফকে তো ভিতরে তো আর বরফ আনতেছে না, বা যখন বেশি গ্রীষ্ম পড়ে কনক্রিটের ভিতরে কি আর ওইভাবে তাপ আসতেছে না, ঠিক আছে। তো ওরা রেসিস্ট্যান্স দিচ্ছে ভালো, শ্রিঙ্কেজ সেটা শ্রিঙ্ক করতেছে না, ক্রিপ সেটা ক্রিপ হচ্ছে না, থার্মাল এক্সপ্যানশন, এই কি টার্মগুলো আমরা দেখবো কি একটু পরে। তারপর যে ইলাস্টিসিটি বলতে কি যথেষ্ট ইলাস্টিক। তো এইগুলো হইতেছে কি কনক্রিটের হার্ড প্রপার্টিস, ঠিক আছে। তাহলে 2 ধরনের প্রপার্টিস জানলাম। এরপরে চলে যাই ওয়ার্কেবিলিটি কি। ওয়ার্কেবিলিটি যদি আমি বাংলায় বুঝাই সেটা হচ্ছে যখন আমি ফ্রেশ কোনো সিমেন্টকে
যখন আমি মানে কনক্রিট বানানোর জন্য মিক্স করব, ঠিক আছে, যখন আমি মিক্স করব তো আমাকে একটা নির্দিষ্ট টাইম আছে না, ওই টাইমের মধ্যে তো সেটা আমাকে প্লেস করে ফেলতে হবে, ঠিক আছে। মনে করেন ওই টাইমের একটু এদিক সেদিক হলে কিন্তু আর সেটা কাজ করবে না। মনে করেন আমি স্তর দিলাম, সেটা আবার ব্যাঙ্গে পড়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্কেবিলিটি টার্মটা এমন একটা টার্ম যেটা বোঝাচ্ছে যে আমার ওয়াটার সিমেন্ট রেশিওটা কী পরিমাণে আমি মিশাচ্ছি টোটাল ইয়ার সাথে, মানে পেস্টের সাথে, সেটাই হচ্ছে বেসিক্যালি কি ওয়ার্কেবিলিটি। তার মানে ওয়ার্কেবিলিটি যত ভালো হবে আমার কনক্রিটটা তত সুন্দর করে মানে মসৃণভাবে লাগাতে পারবো আমি, ঠিক আছে। ইট ইজ দ্য মেজার অফ ইজ উইথ উইচ কনক্রিট ক্যান বি হ্যান্ডেল ফ্রম দ্য মিক্সার স্টেজ টু ইটস ফাইনাল ফুলি কম্প্যাক্টেড স্টেজ। তাহলে ওয়ার্কেবিলিটি হচ্ছে পুরো একটা টার্ম, মিক্সিং যে করতেছি এই মিক্সিং স্টেজ থেকে ফাইনালি সেটা একদম ফুল কম্প্যাক্টেড হওয়া স্টেজ পর্যন্ত পুরো একদম পিরিয়ডটাকে ওয়ার্কেবিলিটি বলতেছে। তাহলে একটা কনক্রিটের জন্য ওয়ার্কেবিলিটি টার্মটা অনেক ইম্পর্টেন্ট। কী বললাম, একটা আমি যে কনক্রিট বানাবো মিক্সিংটাই তো আমার মেইন। আমি একটু আগে বলছি আমি চাইলে ইচ্ছা মতো পানি দিতে পারবো না, চাইলে আমি কম পানি দিতে পারবো না। তাহলে যত মানে ওয়াটার সিমেন্ট রেশিওটা যত ভালো হবে ওয়ার্কেবিলিটি তত কী হবে, ভালো হবে, মানে ওয়ার্কেবিলিটি ততই ভালো হবে। কারণ কি, আমি এটা মানে ফ্রেশলি বানাতে আমি এটা প্লেস করে দিলাম, এটা কুইকলি কি গেইন করে ফেললো স্ট্রেন্থ, তাহলে হইলো কি আমার আর কি লস হইলো না কোনো কিছু, ঠিক আছে, স্ট্রেন্থও পাইলাম, সব কিছু পাইলাম। সো এখানে ওয়ার্কেবিলিটি কি খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। পরের লাইনে কি বলছে, দ্য প্রপোর্শন অ্যান্ড প্রপার্টিস অফ ওয়াটার সিমেন্ট অ্যান্ড এগ্রিগেট ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ার্কেবিলিটি অফ কনক্রিট। তো একটু আগেই তো বলেছি প্রপোর্শন মানে আমি কী পরিমাণে ওয়াটার মিশাচ্ছি, কী পরিমাণে সিমেন্ট মিশাচ্ছি আর কী পরিমাণে এগ্রিগেট আসতেছে, ওই রেশিওগুলো ওয়ার্কেবিলিটিকে ইনফ্লুয়েন্স করতেছে। যতই ভালোভাবে আমি সেটারে কি প্রপোর্শন করতে পারবো ওয়ার্কেবিলিটি ততই ভালো হবে। অর্থাৎ মনে করেন আপনি এই পরিমাণ এগ্রিগেট নিচ্ছেন, সিমেন্ট নিচ্ছেন এই পরিমাণ, পানি দিচ্ছেন মনে করেন 20 গ্রাম, হ্যাঁ সরি মানে 30 ml, এরকম করে আপনি একটা প্রপোর্শন বানিয়ে ফেলছেন যে আমার এই পরিমাণে এই পরিমাণ কনক্রিটের জন্য আমার এই পরিমাণ মিক্সিংটা দরকার। তাহলে ওই মিক্সিংটাই হইতেছে বেসিক্যালি, এটা আমরা কখন করবো জানেন, যখন আমরা মিক্স ডিজাইন করব। মিক্স ডিজাইনে আমরা ওই রেশিওটা বের করব যে কোথায় কী পরিমাণে কতটুক কনস্ট্রাকশনের জন্য কত পার্সেন্টেজ ফলো করতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি ওয়ার্কেবিলিটি। পারবেন এখন ওয়ার্কেবিলিটি কি, দেখি কেউ একজন বলেন, কে পারবেন ওয়ার্কেবিলিটি কি, বাংলায় বলতে হবে, হাত তোলেন। কেউ পারবো না, হ্যাঁ বলেন। অর্থাৎ মিক্সিংয়ের সময় থেকে শুরু করে ফাইনাল স্টেজ পর্যন্ত টোটাল পিরিয়ডটাকে বলা হচ্ছে ওয়ার্কেবিলিটি। আর এটা ডিপেন্ড করবে রেশিওর উপর, মিক্সিং রেশিওর উপর, ঠিক আছে। তাহলে এরপরে চলে যাই ফ্যাক্টরস ইফেক্টিং ওয়ার্কেবিলিটি। কী ফ্যাক্টরগুলো আসলে ওয়ার্কেবিলিটিকেই ইফেক্ট করতেছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য মিক্স। তা আমরা তো মেইনলি জানি ওয়াটারটাই হচ্ছে কি এলিমেন্ট। ইনক্রিজ অ্যামাউন্ট অফ ওয়াটার ইনক্রিজ ওয়ার্কেবিলিটি, যত পানি মানে মিশাবো ততই ওয়ার্কেবিলিটি ভালো হবে, ঠিক আছে। প্রপার গ্রেডিং অফ এগ্রিগেট মিক্স, ইফ ফাইন এগ্রিগেট অ্যাজ ওয়েল অ্যাজ কোর্স এগ্রিগেট আর প্রপারলি গ্রেডেড ওয়ার্কেবিলিটি ইনক্রিজেস। অর্থাৎ গ্রেডিং বলতে বোঝাচ্ছে আমি ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটগুলো সঠিকভাবে আলাদা করে গ্রেড করে নিচ্ছি কিনা। এমন না যে আমি একদম রাস্তা থেকে কুড়িয়ে এনে মিক্স করে ফেলছি, ওটা কিন্তু হবে না, ঠিক আছে। আমি কিন্তু গ্রেড করে আলাদা করে তারপরে সেটাকে মিক্স করে কোথায় ওখানে মিক্সিংয়ে পাঠাতে হবে। তাহলে আমি সেটা প্রপারলি গ্রেডিং করছি কিনা সেটার উপর ওয়ার্কেবিলিটি ডিপেন্ড করবে। অ্যামাউন্ট অফ সিমেন্ট, ইনক্রিজ অ্যামাউন্ট অফ সিমেন্ট ইনক্রিজ ওয়ার্কেবিলিটি, অর্থাৎ সিমেন্ট যতই দিব ততই ওয়ার্কেবিলিটি ভালো হবে। রেশিও অফ ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট, ইফ প্রপোর্শন অফ কোর্স এগ্রিগেট ইজ রিডিউসড ইন রিলেশন টু ফাইন এগ্রিগেট ওয়ার্কেবিলিটি ক্যান বি ইমপ্রুভ। তাহলে আমাকে কি বলছে, কোর্স এগ্রিগেট হালকা কমাইতে হবে, কার থেকে, ফাইন এগ্রিগেট থেকে, ঠিক আছে। যদি হালকা কমায় তখনই সেই ওয়ার্কেবিলিটি বাড়বে। আমি চাইলে যদি এতগুলো মিক্স করে দিই তাহলে কিন্তু হবে না। তারপর হচ্ছে পার্টিকেল শেপ, রাউন্ডেড সাইজ পার্টিকেল ইনক্রিজ ওয়ার্কেবিলিটি, যত বেশি শেপটা রাউন্ডেড হবে ততই ওয়ার্কেবিলিটি বাড়বে। অ্যাডমিক্সচার মানে কি, কনক্রিটের আরও স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমরা কি করি, এক্সট্রা মিক্সিংয়ে অ্যাডমিক্সচার ইউজ করি। তো অ্যাডমিক্সচার ইউজ করলে বলছে ওয়ার্কেবিলিটি কী হবে, বাড়বে। তারপর হচ্ছে মেথড অফ কম্প্যাকশন। তো কম্প্যাকশন জিনিসটা কি, কম্প্যাকশন হচ্ছে কি, স্টিফ অর লেস ওয়ার্কেবল কনক্রিট ক্যান বি ইউজড ইফ কম্প্যাক্টেড বাই ভাইব্রেটর।
আমরা কি করি, কনক্রিটটাকে মিক্স করার সময় সেটাকে কম্প্যাক্ট করি। তো আমাকে কম্প্যাক্ট কীভাবে হচ্ছে সেটার উপর ওয়ার্কেবিলিটি ডিপেন্ড করে। তাহলে এটা হইতেছে ফ্যাক্টরস এফেক্টিং ওয়ার্কেবিলিটি। আগেরটা কি ছিল, আগের স্লাইডে যান, এর আগের স্লাইডে যান। এগুলো হচ্ছে সবগুলো কি প্রপার্টিস, এখানে কোনো এফেক্ট না, এগুলো প্রপার্টিস। এরপরে যাই, তাহলে এখানে দেখলাম যে ওয়ার্কেবিলিটি কী কী ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে। টার্মগুলো আমাকে জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে এই সাইডে বাম সাইডের পয়েন্টগুলো আপনি যত ইজি মনে রাখতে পারবেন, ওই সাইডেরগুলো আপনি লিখতে পারবেন। আপনার মেন কাজ হচ্ছে এই পয়েন্টগুলো আগে শেখা। সাইজ, রেশিও অফ FSCA, তারপর হচ্ছে অ্যাডমিক্সচার, অ্যামাউন্ট অফ সিমেন্ট, গ্রেডিং, তারপর হচ্ছে ওয়াটার, এইরকম করে আপনি মনে রাখবেন পয়েন্টগুলো। পারবেন না? এরপরে যাই সেগ্রিগেশন, খুবই ইম্পর্টেন্ট টার্ম বলেছিলাম না? সেগ্রিগেশনটা কোথায় পড়ছিলাম? কনক্রিটের প্রপার্টিসের মধ্যে নাকি? সেগ্রিগেশন, টেন্ডেন্সি অফ সেপারেশন অফ কোর্স সেগ্রিগেট পার্টিকেলস ফ্রম দ্য কনক্রিট মাস ইজ কল সেগ্রিগেশন। কনক্রিট আপনি মিক্স করলেন, মানে ফ্রেশ একটা কনক্রিট কী করলেন, আপনি মিক্স করলেন। মিক্স করার পর কিছুক্ষণ পর দেখলেন যে সেখান থেকে যে খোয়াগুলো ছিল, অর্থাৎ যে কোর্স সেগ্রিগেটগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কি আলাদা হয়ে যাচ্ছে, থাকতেছে না আপনার পেস্টে। সেই টার্মকে বলা হচ্ছে কি সেগ্রিগেশন, অর্থাৎ আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে? হার্মফুল ফর কনক্রিট স্ট্যান্ড, আপনার এই জিনিসটা হলেই হচ্ছে কনক্রিটের স্ট্যান্ড আপনি পাবেন না। আপনার মেন কাজ হচ্ছে এগুলো সবগুলোকে একসাথে বন্ড করে রাখা। ঠিক আছে? তাহলে সেগ্রিগেশন জিনিসটা যেন কনক্রিটে না হয় আমাদের মাথায় রাখতে হবে, মনে থাকবে। তারপর টার্মটা কি, কজেস অফ সেগ্রিগেশন, এটা কেন হয়? ওয়েন কনক্রিট মিক্সচার ইজ লিন অ্যান্ড টু ওয়েট, মানে লিন বলতে আপনি পানি কম পরিমাণ ইউজ করছেন, পানির পরিমাণটা ছিল কম, যেগুলো আপনি দেওয়ার সাথে সাথে ওই ফাইন যে অ্যাগ্রিগেট ছিল, তারপর হচ্ছে যে সিমেন্টগুলো ছিল ওগুলোই টেনে ফেলছে, বড়গুলোর পর্যন্ত আর পৌঁছায় নাই, তাহলে ওগুলো তো এমনি আলাদা হয়ে যাবে। আবার আপনি বেশি পানি দিয়ে দিচ্ছেন, তাহলে হবে কি, অতিরিক্ত পানি নিয়ে নিচ্ছে, যেটার মধ্যে আর কোহেশন অ্যাডহেশন কিছুই হচ্ছে না, তখন সেগুলো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সো বেশি পানি থাকা যাবে না, ঠিক আছে, আর হচ্ছে কি কম পানিও থাকা যাবে না, তাহলে মিক্সিংটা হইতে হবে। ওয়েন লার্জার অ্যান্ড রাফ টেক্সচার অ্যাগ্রিগেট ইজ ইউজড, মনে করেন আপনাকে প্রথমে একটা পয়েন্ট বলছিল যে রাউন্ডেড শেপ কী হইতে হবে, রাউন্ডেড শেপ অ্যাগ্রিগেট হইতে হবে। আপনি বড় বড় অ্যামাউন্ট নিয়ে নিচ্ছেন অ্যাগ্রিগেটের, কোনোটা টেক্সচার নাই, টেক্সচার বলতে কি ভালো মানে এজ নাই, ঠিক আছে, রাফ টেক্সচার অ্যাগ্রিগেট ইউজ করছেন, তাহলে কিন্তু আপনি সেটা কি এমনি সেগ্রিগেট হয়ে যাবে। তাহলে দুইটা টার্ম মনে রাখতে হবে, একটা হচ্ছে কি মানে মিক্সারে কম পানি বা বেশি পানি দেওয়া যাবে না, আর একটা হচ্ছে কি অ্যাগ্রিগেটের সাইজগুলো যেন কী সাইজের হয় সেটা মাথায় রাখতে হবে, তাহলে আমি কি সেগ্রিগেশনটা হবে না। পরের স্লাইডে যাই। অ্যাভয়েডেন্স অফ সেগ্রিগেশন, এটা কীভাবে অ্যাভয়েড করতে পারি? অ্যাডিশন অফ লিটল ইয়ার ইন্টারিং এজেন্ট ইন দ্য মিক্স, আমি যখন মিক্স করব আমি এক্সট্রাভাবে ওখানে কি দিব, বাতাস দিব, ঠিক আছে। রেস্ট্রিক্টিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট, কী করব আমি, রেস্ট্রিক্টিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, আমি পানিটাকে রেস্ট্রিক্ট করব টু স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট, মানে প্রথমে অল্প পানি দিলাম, দেখলাম মিশাই কেমন, আবার অল্প পানি দিলাম, দেখলাম মিশাই কেমন, তাহলে আমাকে এভাবে করে পানির অ্যামাউন্টটাকে রেস্ট্রিক্ট করতে হবে। তারপর হচ্ছে অল দ্য অপারেশনস লাইক হ্যান্ডেলিং, প্লেসিং, কম্প্যাকশন আর কেয়ারফুলি কন্ডাক্টেড, এই সকল প্রক্রিয়া আমাকে কেয়ারফুলি মেনটেন করতে হবে। যখন আমি কনক্রিট মিক্সটাকে কী করলাম, মোল্ড করা শুরু করলাম, ঠিক আছে, সেটার হ্যান্ডেলিং অর্থাৎ প্লেসিংটা যেন ঠিকভাবে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি, তারপর সেটাকে ভালো করে কম্প্যাক্ট করতেছি কি না বা মিক্স করতেছি কি না, এগুলো যেন কেয়ারফুলি হয়, তখন সেগ্রিগেশন আর হবে না। তারপর হচ্ছে কি আপনি দেখছেন না, যখন পেস্টটা বানায় সেটারে কতভাবে উঠায় নামায়, ঠিক আছে। কনক্রিট শুড নট বি অ্যালাউড টু ফল ফ্রম লার্জার হাইট, এই জিনিসটা করা যাবে না। অনেক সময় আমরা কি উপর থেকে পেস্টগুলো ফেলে দিচ্ছি, তো এইটা উপর থেকে একদম ফেলতে পারবো না ওভাবে, ঠিক আছে, মিক্সিংটা একদম লো অ্যামাউন্টে করতে হবে। তাহলে এই পয়েন্টগুলো করলে আমি কি সেগ্রিগেশনটা পাবো না, ঠিক আছে। ব্লিডিং আরেকটা টার্ম ছিল না, এগুলো কোন প্রপার্টিতে ছিল মনে আছে? প্লাস্টিক প্রপার্টিতে, ভেরি গুড। তাহলে ব্লিডিংটা কি, দ্য টেন্ডেন্সি অফ ওয়াটার টু রাইজ টু দ্য সারফেস অফ ফ্রেশলি লেড কনক্রিট ইজ নোন এজ ব্লিডিং, অর্থাৎ আপনি
কনক্রিট মানে আস্তর দিয়ে ফেলছেন, তখন একটু পর দেখা যাচ্ছে যে পানির স্তর আস্তে আস্তে উঠতেছে, ফ্রেশ কনক্রিটের উপর কি পানি ওঠা শুরু করছে বা পানির একটা লেয়ার দেখতে পাচ্তেছেন, ওই টার্মটাকে বলা হয় কি ব্লিডিং। বুঝছেন? মানে ফ্রেশ একটা ঢালা দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি কোনো কারণে দেখতেছেন যে পানি উঠতেছে হালকা হালকা, ওই টার্মটাকে কী বলবে? ব্লিডিং। প্রবলেম ডিউ টু ব্লিডিং, কী কী প্রবলেম হইতে পারে ব্লিডিংটা হইলে? ডিলেস ইন ফিনিশিং, ফিনিশিংটা তো তাড়াতাড়ি হবে না, পানি ক্ষতি করবে আপনাকে, কারণ স্ট্যান্ডটা পাবে না এত সহজে, কারণ পানি আছে অতিরিক্ত। তাহলে কি হবে? ফিনিশিংটা ডিলে হবে। লসেস অফ পার্টিকেলস অফ স্যান্ড অ্যান্ড সিমেন্ট, সিমেন্ট এবং স্যান্ডের পার্টিকেলসগুলো লস হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে প্রবলেম। কজেস অফ ব্লিডিং কেন হয়? লেক অফ ফাইন্স, আপনি ফাইনটা প্রপারলি দেন নাই। ফাইন মানে কি? ফাইন এগ্রিগেট আর কি, বালিটা যে চিনি বালিটা আছে ওটা আপনি প্রপারলি দেন নাই, যার কারণে ব্লিডিংটা হইতেছে। তারপর হচ্ছে কি টু মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার, পানি বেশি হয়ে গেলেও তো প্রবলেম। পানি সবগুলো খাইয়ে ফেলছে আপনার, সিমেন্টও খাইছে, কোর্স এগ্রিগেটও খাইছে, ফাইন এগ্রিগেটও খাইছে, আর কি খাওয়ার কেউ নাই, তখন পানিগুলো অতিরিক্ত কি উঠে যাবে, ঠিক আছে? রেমিডিস অফ ব্লিডিং, কীভাবে আপনি এটার প্রতিকার পাইতে পারেন? বাই অ্যাডিং মোর সিমেন্ট, আপনি আরও সিমেন্ট মিক্স করে দিতে পারেন, ঠিক আছে? তো মনে করেন এই কোনো একটা জায়গায় মনে করেন কেউ রেশিও বুঝে না, ওরা কি করে জানেন? ওরা পেস্টগুলো আলাদা আলাদা করে বানায়, অল্প অল্প করে বানায়, ওরা দেখে যে এইটা কতক্ষণ স্ট্রেনটা পাচ্ছে, তারপরে ওরা ওটার উপর ডিটারমাইন করে যে না আমি এখানে এত বালতি পানি ঢালবো, ঠিক আছে? মানে এত বালতি পানি ঢাললে আমার মোলটা ঠিকভাবে হচ্ছে, ওরা আগে ওটা টেস্ট করে। তারপরে রেমিডিস মানে কীভাবে আপনি এটা থেকে পাবেন প্রতিকার? বাই অ্যাডিং মোর সিমেন্ট, বাই প্রপারলি ডিজাইনিং দ্য মিক্স অ্যান্ড দ্য ইউজিং মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার। তাহলে আপনার মিক্সিংটা ভালো করে করতে হবে, আপনার ওয়াটারের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে, আপনি অতিরিক্ত সিমেন্ট অ্যাড করতে পারেন যদি ব্লিডিংটা হয়। বাই ইউজিং লিটল এয়ার ইন্টারিং এজেন্ট, এয়ার ইন্টারিং এজেন্ট বলতে কি কিছু কেমিক্যাল আর কি, এই কেমিক্যালগুলো দিলে সহজে মিক্সিংয়ের মধ্যে বাতাস ঢুকতে পারবে, অর্থাৎ কেমিক্যালগুলো বাতাসকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে হবে কি বাতাসের সাথে ওই পানির বিক্রিয়া হবে, ঠিক আছে? হাইড্রেশন প্রক্রিয়াটা হবে সিমেন্টে, তাহলে তাড়াতাড়ি পানিগুলো উঠে যাবে বিক্রিয়ার ফলে, ঠিক আছে? এই জন্য একটু কিউরিংটা করে। কিউরিং কেন করে জানেন? ওখানে কেমিক্যাল রিয়েকশন হতে থাকে পেস্টে, তা আমি যদি পানি না দিই ওখানে একদম কী হয়ে যাবে? উত্তপ্ত হয়ে যাবে। তো এইটাকে উত্তপ্ত না হওয়ার জন্য আমি কি করি? বারবার পানি দিই, ঠিক আছে? আরেকটার জন্য ভয় পাইতাম। তারপর হচ্ছে বাই ইনক্রিজিং ফাইনার পার্ট অফ দ্য ফাইন আর্টিকেল, ফাইন এগ্রিগেট। তার মানে আরেকটা টার্ম পড়ছি, সেটা কি? আমার বালির পরিমাণ বাড়াইতে হবে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে কি সিমেন্ট বাড়াইতে হবে, আরেকটা হচ্ছে বালির পরিমাণ বাড়াইতে হবে, আর মিক্সিংটা ঠিকভাবে করতে হবে, তখনই আমার ব্লিডিংটা হবে না। পারবেন? পরের স্লাইডে যাই। কম্প্রেসিভ স্ট্রেন কি? এটা কোন প্রপার্টিসে পড়ছে? হার্ডেন প্রপার্টিসের মধ্যে। দ্য কম্প্রেসিভ রিলেটিভলি হাই, এটা আমরা অন্য শুরু থেকে শিখে আসতেছি। কম্প্রেসিভ স্ট্রেন কী হয়? কংক্রিটের জন্য হাই হয়। দ্য কম্প্রেসিভ স্ট্রেন ইজ ডিনোটেড বাই এফসি প্রাইম। এফসি প্রাইম ধরে, প্রাইমকে হচ্ছে মেনলি কী বলে? কম্প্রেসিভ স্ট্রেন বলে, ঠিক আছে? কী কী ইউনিটগুলো লিখতে পারি আমরা? ইউনিটগুলো একটু লিখেন। এফসি প্রাইমকে আমরা পিএসআই লিখতে পারি, কেএসআই লিখতে পারি, কিলো নিউটন পার মিটার স্কয়ার লিখতে পারি। সবগুলোই হচ্ছে কিসের একক? স্ট্রেন্থের একক। এলবি পার ইঞ্চি স্কয়ার, পিএসআই মানি, কেএসআই মানি কি পার ইঞ্চি স্কয়ার। যখনই আমরা কোনো ম্যাথ করব, স্ট্রেন বের করব, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইউনিটগুলো পাশে লিখে দিতে হবে, ঠিক আছে? পরের স্লাইডে যান। কম্প্রেসিভ স্ট্রেন সম্পর্কে কিছু কথা লেখা আছে, যে এটা কোন স্ট্যান্ডার্ড ফলো করতেছে, এটার কতটুকু পর্যন্ত লোড নিতে পারে, এটার কতটুকু পর্যন্ত স্ট্রেন গেইন করে, এই টার্মগুলো একটু পড়ি। দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট ইজ ডিটারমাইন্ড বাই শর্ট টাইম কম্প্রেশন টেস্ট অন সিলিন্ডার 6 ইঞ্চ ইন ডায়ামিটার 12 ইঞ্চ ইন হাইট। আমি কম্প্রেসিভ স্ট্রেংথটা সিলিন্ডার টেস্ট করে পাচ্ছি ল্যাবে,
আমাদের ইউটিএম আছে না, ইউটিএমে আমরা সিলিন্ডার বানাই। তো ঠিক আছে, সিলিন্ডার বানিয়ে ইউটিএমে প্লেস করে তারপরে ইউটিএমে লোড চাপাই দিতে গিয়ে সেটা দেখি যে কতটুকু ফেল করতেছে, যে পয়েন্ট ফেল করে সেইটুক পর্যন্ত সেটাই হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেন্থ অফ সিমেন্ট। তার মানে সেটার মূল কত, এটা ডায়া হচ্ছে 6 ইঞ্চ এইদিকে, আর হাইট হচ্ছে কত 12 ইঞ্চ। Made, cured and tested accordance with ASTM standard C31 C39 at a specified rate of loading। তার মানে আমাদের ASTM এর এই কোড অনুসারে আমরা সেটাকে টেস্ট করতেছি। ঠিক আছে, এইগুলো জাস্ট কিছু কোড আর কি, যে কম্প্রেসিভ স্ট্রেন্থ করতে হলে আমার এই কোডটা ফলো করতে হবে, আর কিছু না। এরপরে আসছি ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ মিক্সার, the properties of aggregate and the time and quantity of curing, compressive strength of concrete can be obtained up to 20,000 psi or more। আমার কনক্রিটের মিক্সারটা কেমন, কনক্রিটে কোন টাইপের অ্যাগ্রিগেট ইউজ করছি, আমি কতটুক টাইম নিলাম, এটার কিউরিংয়ের মানে কোয়ান্টিটিটা কেমন, আমি কয়দিন ধরে কিউরিং করছি, সবগুলোর উপর ডিপেন্ড করে কম্প্রেসিভ স্ট্রেন্থ কতটুক পর্যন্ত পাইতে পারে। হাইস্ট 20,000 PSI পর্যন্ত। PSI মানে কি বলছিলাম, পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। ভেরি গুড। The most common concrete strength range between 3,000 to 4,000 PSI for ordinary application। তো বেসিক্যালি আমি যেটা বলেছিলাম শুরুতেও, আমরা কনক্রিটে এত 20,000 PSI কখনোই পাবো না, এটা হচ্ছে হাইস্ট একটা মান দিচ্ছে ওরা যে একটু পর্যন্ত পাই। আমরা বেসিক্যালি রেঞ্জ কতটুকু হয় আমাদের 3,000 থেকে 4,000, এটাই হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থের মান। মনে থাকবে? চলে যাই। তো এখানে একটা গ্রাফ আমরা বোঝার ট্রাই করি। ঠিক আছে, stress strain curve of 28 day all standard cylinders of varying strength। 28 দিন ধরে আমি কিউর করা একটা সিলিন্ডারের টেস্ট বের করতেছি। ঠিক আছে, 28 দিন পরে সেটা কতটুক পর্যন্ত স্ট্রেন পাইছে, এটা নিচে হচ্ছে স্ট্রেন মানে কি বিকৃতি, আর স্ট্রেস মানে কি লোড আর কি। ঠিক আছে, ইউনিট লোড পার এরিয়াকে কি বলতেছি আমি, স্ট্রেস বলতেছি। তাহলে দেখেন যখন কি FC'1 বলতে কি বোঝাচ্ছে, কম্প্রেসিভ স্ট্রেন্থ, তখন হচ্ছে কি দেখেন আমার স্ট্রেসটা ছিল কম। ঠিক আছে, যতই কম্প্রেসিভ স্ট্রেন্থ বাড়ছে আমার স্ট্রেসটা কী হচ্ছে, বেড়ে গেছে। ঠিক আছে, এখানে কম্প্রেসিভ স্ট্রেন্থ কতটুক পর্যন্ত পাইছি আমরা, 6 পর্যন্ত। 6টা কিসে আছে, KSI-তে আছে। ঠিক আছে, KSI মানে কি কিপ পার ইঞ্চি স্কোয়ার, কিপ। তাহলে 6,000 কিপ পর্যন্ত মান পাইলাম। ঠিক আছে, তাহলে 1,000 থেকে কত পর্যন্ত গেল, 6,000 পর্যন্ত। তাহলে এরকম বিভিন্ন মান পাবো আমরা কনক্রিটের জন্য, যে গ্রাফ যে কোনো একটা গ্রাফ পাবো আর কি, এতগুলো গ্রাফ তো একসাথে পাবো না। ঠিক আছে, মনে করেন আপনি FC'1 কখন পাইলেন, প্রথম 10 দিনে পাইলেন, তারপর FC'2 প্রথম 12 দিনে পাইলেন, তারপর 3 15 দিনে পাইলেন, 20 দিনে গিয়ে 4 পাইলেন, যাইতে 28 দিনে কি পাইলেন, 6 পাইলেন। তাহলে দেখছেন যতই দিন গেছে কনক্রিটটা হার্ড বেশি হয়েছে, আপনার কনক্রিটের স্ট্রেন্থ কী হয়েছে, বেড়ে গেছে। এই জন্য আমরা যে কোনো মোল্ড টেস্ট করলে এটা 28 দিন পর্যন্ত কিনি, ডেটা নিই। ঠিক আছে, পারা যাবে। পরের স্লাইডে যাই। Observations from the curve। আসলে এই কার্ভ থেকে কী পড়লাম, কী বুঝলাম, দ্য কার্ভস আর রাফলি স্ট্রেট while the load is increased from 0 to about 1/3 to 1/2 of the concrete's ultimate strength। যখন আমি লোড বাড়াচ্ছি আস্তে আস্তে, কনক্রিটের স্ট্রেন্থ 0 থেকে 1/3 পর্যন্ত অথবা 0 থেকে অর্ধেক পর্যন্ত উঠে গেছে কনক্রিটের আলটিমেট স্ট্রেন্থ পর্যন্ত। দেখি এর আগের স্লাইডে যান। তাহলে দেখেন 0 থেকেই তো শুরু হয়েছে, তাই না? যখন লোড দিই নাই তখন এটা 0 পজিশনে আছে, লোড দেওয়া শুরু করছি, কনক্রিটের স্ট্রেন্থ আস্তে আস্তে বাড়া শুরু করছে। তাহলে আপনি দুটা কার্ভকে এক্সপ্লেন করেন, যা শুধু মনে করেন একটা সবুজ আর একটা হচ্ছে ভায়োলেট, এই দুইটা কালার দেখেন, একটা হচ্ছে 1/3 আছে আর একটা অর্ধেকে আছে। তাহলে বলা হচ্ছে যে কনক্রিটের স্ট্রেন্থ যখন লোড বাড়ছে আস্তে আস্তে সেটা কি 1/3 থেকে অর্ধেক পর্যন্ত স্ট্রেন্থ উঠে গেছে। ঠিক আছে, তারপরে যাই। বিয়ন্ড দিস রেঞ্জ দ্য বিহেভিয়ার অফ কনক্রিট ইজ নন লিনিয়ার। তাহলে এর আগে যান, মানে এই রেঞ্জ পর্যন্ত অর্ধেক পর্যন্ত রেঞ্জ পর্যন্ত হচ্ছে কি নন লিনিয়ার। লিনিয়ার মানে কি এই সরল পথ, আর নন লিনিয়ার মানে বক্রপথ। তাহলে
এরপরের পয়েন্টে যাই, রিগার্ডলেস অফ দিস স্ট্রেন্থ all the concretes reach their ultimate strength at the strength of about 0.002. স্ট্রেন্থের মান যখন 0.002 হবে তখন প্রত্যেকটা মানে ভ্যালু কনক্রিটের সেই তার আলটিমেট স্ট্রেন্থে পৌঁছায় যায়। তাহলে আপনি মান ইয়াটা নিয়ে যান গ্রাফে, 0.002 কোথায় আছে দেখেন মাঝখানে না, এই মাঝখানে প্রত্যেকটা গ্রাফের জন্য দেখেন 0.002তেই তারা পিক পয়েন্টটা পাইছে প্রত্যেকটা গ্রাফে। তাহলে আমাকে এটাই মনে রাখতে হবে যে যখন স্ট্রেন্থের মান 0.002 আসে তখন কি হয়, কনক্রিট তার আলটিমেট স্ট্রেন্থটা পেয়ে যায়। তার মানে 0.002 বরাবর আসেন, প্রথমে ওই পয়েন্টটা যেটা আমরা পিক দেখতেছি, তারপর রেড পয়েন্টটা পিক, গ্রিন পয়েন্টটা পিক, এরপরে তো নামা শুরু করছে, ঠিক আছে। তার মানে এটা একটা কি কনক্লুশন এই গ্রাফ থেকে, যদি এই গ্রাফ আসে তখন কিন্তু ওই 3টা লাইন লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে যাই, শেষ। এখন কি দ্য স্ট্রেন্থ, আরও কিছু কথা লিখছে, দ্য স্ট্রেন্থ অফ কনক্রিট ভেরিজ উইথ টাইম অ্যান্ড স্পেসিফাইড কনক্রিট স্ট্রেন্থ ইজ ইউজুয়ালি দ্যাট স্ট্রেন্থ দ্যাট অকার্স 28 days আফটার প্লেসিং অফ। তো কনক্রিটের স্ট্রেন্থটা যে আমি যেটা এক্সপ্লেন করছিলাম টাইমের সাথে সাথে কী হচ্ছে, বাড়তেছে। 28 দিনে গিয়ে আমি হাইস্ট মানটা পাইলাম। জেনারেলি কনক্রিট অ্যাটেন্স অ্যাপ্রক্সিমেটলি 70% অফ ইটস 28 days স্ট্রেন্থ ইন 7 days। 7 দিনেই, প্রথম 7 দিনেই সেই 70% স্ট্রেন্থ গেইন করে ফেলতেছে 28 দিনে যা পাইছে। মনে করেন 28 দিনে 100 LB কী পাইছে, লোড পাইছে মনে করেন, বা 100 PSI স্ট্রেন্থ পাইছে। তাহলে 7 দিনে সে কত 70 কিন্তু পেয়ে গেছে 7 দিনে, ঠিক আছে। এটা হচ্ছে মানে ফাইনাল ক্যালকুলেশন আর কি। প্রথম 7 দিন পর আমি যখন টেস্ট করতেছি সে 70 PSI পেয়ে গেছে অলরেডি, তো বাকি 28 দিন আস্তে আস্তে 38% পায় আর কি। অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 85% to 90% ইন 14 days। 14 দিনে সে প্রায় 90% স্ট্রেন্থ পেয়ে যায়, বুঝা গেছে। পরে যাই, 5 বছর পর স্ট্রেন্থ কত। নর্মাল কনক্রিটের জন্য বেসিক্যালি যেটা হয়, আমার স্ট্রেন্থটা বাড়তে থাকে। আমরা তো 28 দিন পর্যন্ত করি, 6 মাস পরে কি হয়, আরেকটু বাড়ে, 5 বছর পর আরও বাড়ে। কনক্রিটের স্ট্রেন্থ কিন্তু কমে না। এটা কি, এটা দেখাচ্ছে টাইমের সাথে সাথে কনক্রিটের স্ট্রেন্থটা বাড়তেই আছে। এরপরে যাই, টেনসাইল স্ট্রেন্থ, যেটা হচ্ছে খুবই নমনীয়, মানে খুবই কম। কনক্রিট টেনসাইল stress occur at the result of shear, torsion and other action. In the most case, member behavior changes upon cracking. কনক্রিটের টেনসাইল স্ট্রেন্থটা অকার হয় বেসিক্যালি কনক্রিটে যখন শিয়ার হবে, কনক্রিটে যখন টর্শন হবে। টর্শন মানে কি, কনক্রিটের মোচড়। কনক্রিটে যখন মোচড় হবে বা কনক্রিটে যখন শিয়ার হবে তখনই হইতেছে কি কনক্রিটের টেনসাইল স্ট্রেসটা ডেভেলপ হবে, ঠিক আছে। আর এটা বেসিক্যালি হয় কেন, ক্র্যাকিংয়ের কারণে। ক্র্যাকিং যেন না হয় সেজন্য কী হয়, টেনসাইল স্ট্রেন্থটা কনক্রিটের দরকার হয়। টেনসাইল স্ট্রেন্থ না থাকলে কনক্রিটে কী হবে, ইজিলি ক্র্যাকিং হয়ে যাবে, ঠিক আছে। It is therefore important to be able to predict the tensile strength of concrete with reasonable accuracy. তাহলে কনক্রিটের জন্য একটা কি সামান্য পরিমাণ একটা টেনসাইল স্ট্রেন্থ দরকার পড়ে। আমি কিন্তু বেশিও দিতে পারবো না, ঠিক আছে। কনক্রিট কিন্তু টেনশন নেয় না, নেয় কম্প্রেশন, কিন্তু টেনশনও দরকার পড়ে মাঝে মধ্যে, এটাই বলতেছে। দ্য টেনশন অ্যান্ড কম্প্রেশন স্ট্রেন্থ অফ কনক্রিট আর নট প্রপোর্শনাল অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন কম্প্রেসিভ স্ট্রেন্থ ইজ অকুপাইড accompanied by a smaller percentage increase in tensile strength। তো বলা হইতেছে দুইটার প্রপোর্শন একই না, কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি হলে কি হবে, টেনসাইল স্ট্রেন্থ কম হবে, জাস্ট এই লাইনটাই বলা আছে। পরে যাই, টেনসাইল স্ট্রেন্থ হ্যাজ বিন মেজার ইন টার্মস অফ মডিউলাস অফ রাপচার। টেনসাইল স্ট্রেন্থকে আমি মডিউলাস অফ রাপচার এফআর দিয়ে ডিনোট করতেছি, যেটা ওখানে কি বলছিলাম কম্প্রেসিভ স্ট্রেন্থকে এফসি প্রাইম, আর এখানে বলবো কি এফআর। For many years, as there are considerable experimental difficulties in determining the true tensile strength। আমি আসলে একটা কনক্রিটের জন্য ট্রু টেনসাইল স্ট্রেন্থ কত হবে সেটা অনেক বছর এক্সপেরিমেন্ট করেও বের করতে পারি নাই। দ্য মডুলাস অফ রাপচার ইজ দ্য ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস, ম্যাক্সিমাম টেনসাইল বেন্ডিং স্ট্রেস ইন এ প্লেন কনক্রিট টেস্ট বিম এট ফেলিয়ার। মডুলাস অফ রাপচারটি কি, তাইলে কোনো একটা বিমের মধ্যে ম্যাক্সিমাম টেনসাইল বেন্ডিং স্ট্রেস কত হয়েছে, ম্যাক্সিমাম টেনসাইল বেন্ডিং স্ট্রেস কত হয়েছে সেটাই হইতেছে কি মডিউলাস অফ রাপচার। এখানে দেখেন যে বিমটা আমি টেনসাইল পরীক্ষা করছি এই বিমের জন্য, তাহলে এটার ফেলিওরটা কীভাবে হয়েছে সেটা দেখাইছে, ঠিক আছে। মাঝখান দিয়ে সেটা কী হয়েছে, দুভাগ হয়ে গেছে। এসিআই কোড অনুসারে মডিউলাস অফ রাপচার এফআরকে কী লিখতেছি আমি 7.5 √/FC প্রাইম।
আর এফসি প্রাইম আর হচ্ছে এফআর দুটোই কিসে আছে, পিএসএতে আছে। তাহলে টেনসাইল স্ট্রেন্থটা বেসিক্যালি আমরা কীভাবে বের করতেছি, এফআর এর মাধ্যমে। কীভাবে, এফআরটা কী ছিল, মডিউলাস অফ রাপচার ছিল। আর মডিউলাস অফ রাপচার কীভাবে বের করছি, টেনসাইল বেন্ডিং স্ট্রেসের মাধ্যমে, ঠিক আছে। দ্য মোমেন্ট দ্যাট প্রডিউসড এ টেনসাইল স্ট্রেস জাস্ট ইকুয়াল টু দ্য মডিউলাস অফ রাপচার ইজ কল্ড ক্র্যাকিং মোমেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোট আসছে যে ক্র্যাকিং মোমেন্ট কি, এমসিআর। যেই মোমেন্টটা টেনসাইল স্ট্রেস তৈরি করছে, যেটা মডিউলাস অফ রাপচারের সমান, সেটাই হইতেছে ক্র্যাকিং মোমেন্ট, ঠিক আছে। এরপরে স্লাইডে যাই। দুটা স্ট্রেস শেষ, একটা হচ্ছে একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। লাস্ট যে স্ট্রেসটা আছে সেটা কি, শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস ইজ মোর ডিফিকাল্ট টু ডিটারমাইন এক্সপেরিমেন্টালি বিকজ অফ ডিফিকাল্টি ইন আইসোলেটিং শেয়ার ফ্রম আদার স্ট্রেসেস। মানে শেয়ার স্ট্রেসটা বের করা এত সহজ না আর কি, শেয়ার স্ট্রেসটা আলাদা করে বের করা যায় না। মানে আমি তো কম্প্রেশন এদিক দিয়ে দিতেছি, ইজিলি দিতে পারতেছি, টেনশন ওইটাটা কি দুই সাইড দিয়ে বাইন দিয়ে আমি টানতে পারতেছি, কিন্তু শেয়ার স্ট্রেস সহজে বের করা যায় না, ঠিক আছে। দ্য শেয়ার স্ট্রেস ভ্যারিজ ফ্রম 20% অফ দ্য কম্প্রেসিভ স্ট্রেন ইন নর্মাল লোডিং অ্যাট এ কনসিডারেবলি হায়ার পার্সেন্টেজ অফ আপ টু 85% অফ কম্প্রেসিভ স্ট্রেন। শেয়ার স্ট্রেনটা ভ্যারি করে কম্প্রেসিভ স্ট্রেনের সাথে। যদি কম্পেয়ার করি কী হবে, এটা 20% এদিক সেদিক হবে কার সাথে, কম্প্রেসিভ স্ট্রেনের সাথে, ঠিক আছে। Control of a design by shear strain is significant only in rare cases. মানে শেয়ার স্ট্রেন্থের মাধ্যমে শেয়ার স্ট্রেন্থ ক্যালকুলেশন করে যে আমি ডিজাইন করব, এটা কিন্তু খুবই রেয়ার কেস, ঠিক আছে। আমরা সবসময় কি কম্প্রেসিভ স্ট্রেন্থ দিয়ে ডিজাইন করি। মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তো আমরা অলরেডি জানি কি জিনিস। দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি ইট ইজ দ্য স্লোপ অফ দ্য ইনিশিয়াল স্ট্রেট লাইন প্রপোর্শন অফ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। জানি না, এদিকে স্ট্রেস এদিকে স্ট্রেন, যে লাইনটা প্রপোর্শনালি যাচ্ছে ওই ওটুক রেঞ্জ পর্যন্ত লিমিটকে কি বলে, মডুলাস অফ ইলাস্টিসিটি। ইট ইজ সিন টু বি লার্জার অ্যাজ দ্য স্ট্রেংথ অফ কনক্রিট ইনক্রিজেস। কনক্রিটের স্ট্রেংথ যতই বাড়তেছে মডুলাস অফ ইলাস্টিসিটি তত বাড়ে। স্ট্রেংথ বাড়ার সাথে সাথে কী হবে, ইলাস্টিসিটিও বাড়ে। অ্যাট লো অ্যান্ড মডারেট স্ট্রেস আপ টু অ্যাবাউট 0.5 এফসি প্রাইম কনক্রিট ইজ কমনলি অ্যাজিউম টু বিহেভ ইলাস্টিক্যালি। আমি কনক্রিটের জন্য কত পর্যন্ত বলবো যে ইলাস্টিক্যালি কাজ করে। কনক্রিটের যদি কম্প্রেসিভ স্ট্রেন্থ 2000 PSI হয় সাপোজ, তাহলে আমি মনে করবো সে 1000 PSI পর্যন্ত ইলাস্টিক থাকবে, বাকি অর্ধেক নন ইলাস্টিক হয়ে যাবে। তাহলে এখন কি জন্য কি লিখছে 0.5 এফসি প্রাইম। তাহলে এফসি প্রাইম যত হবে তার অর্ধেক পরিমাণ সে ইলাস্টিক থাকবে, মনে থাকবে। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি বলতে কি বুঝতেছি, প্রপোর্শন লাইন ইন স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে। আর স্ট্রেন যত বাড়বে কনক্রিটের ততই বেশি মডুলাস অফ ইলাস্টিসিটি বাড়বে। পরে যাই, তাহলে এটা তো আমরা অলরেডি দেখে আসছি না সেম ল্যাবে, এরকম একটা কার্ভ স্ট্রেস স্ট্রেন কার্ভে যে লাইনটা প্রপোর্শন থাকে একটু পর্যন্ত, এটাকে কি বলা হচ্ছে, মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা কনক্রিটের জন্য এরকম। আর স্টিলেরটাও তো দেখছি আমরা, নেমে আলটিমেট স্ট্রেন পাই আবার রাপচারে চলে যায়, ঠিক আছে। তো কনক্রিটের জন্য বেসিক্যালি এরকমই হয়, যাইতে 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 হঠাৎ করে নেমে গিয়ে শেষ, ঠিক আছে। এই দুইটা হচ্ছে যদি আমি ডিফারেন্স বলি, হোয়াট আর দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ স্টিল অ্যান্ড কনক্রিট, তখন এই দুইটাকে পাশাপাশি এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। পরে যাই, মডুলাস অফ ইলাস্টিসিটি কীভাবে বের করবেন, এই ফর্মুলাটা একটু লিখে ফেলেন। ফর ইউনিট ওয়াইড WC অফ কনক্রিট বিটুইন 90 to 155 PCF, কনক্রিটের ইউনিট ওয়েট দেওয়া আছে। এই ইউনিট ওয়েটটা যদি 90 থেকে 155-র মধ্যে হয় তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। WC এর মান মনে করেন 100 আসছে, 100 বসাই দিব, উপরে পাওয়ার দিব 1.5, 3 √FC প্রাইম বসালে আমি মডুলাস অফ ইলাস্টিসিটি পেয়ে যাচ্ছি। এটা কিসের জন্য শিখতেছি, কনক্রিটের জন্য। আমরা স্টিলের জন্য শিখবো পরে। তাহলে এটা লিখে রাখেন, EC ফর কনক্রিট পাশে লিখে রাখেন, নাহলে কিন্তু পরে স্টিলেরটা লিখে ফেলবেন ভুলে। মডুলাস অফ ইলাস্টিসিটি ফর কনক্রিট। এখানে এফসি প্রাইমটা কি, কম্প্রেসিভ স্ট্রেন, ঠিক আছে। পরের স্লাইডে যায়।
আর যদি ইউনিট ওয়েট 145 হয়, ঠিক আছে, ইউনিট ওয়েট কত হয় 145, এর রেখারটা কত ছিল 90, দেখি তো 90 থেকে 155 বিটুইন। আর যদি কি হচ্ছে ফর এ ইউনিট ওয়েট ডাব্লিউ কনক্রিট টেকেন 145 হিসাবে নিলে তখন কিন্তু এই ফর্মুলাটা হবে, ফর্মুলা দুইটা, ইজ ইকুয়াল টু 57000 গ্রুপার এফসি প্রাইম। তাহলে ডাব্লিউসি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, আপনাকে ডাব্লিউসি কত দিছে ওটা দেখেই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। লিখছেন? এরপর ক্রিপটা কোথায় ছিল? হার্ড প্রপার্টিতে না হার্ডে ছিল না? গুড, মনে আছে। কনক্রিট আন্ডার লোড এক্সিবিট এ ফেনোমেনন ইজ কল ক্রিপ। যখন কনক্রিটের উপর লোড দেওয়া হবে কনক্রিটের একটা বৈশিষ্ট্য দেখা দিবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি? ক্রিপ। দিস ইজ এ প্রপার্টি বাই উইচ কনক্রিট কন্টিনিউস টু ডিফর্ম ওভার এ লং পিরিয়ড অফ টাইম while under a sustained constant load. Creep occurs at a decreasing rate over a period of time and may causes after several years. Higher strength concrete exhibit less creep. শুনেন, কনক্রিটের উপর আমি জানি যে সবসময় লোড চাপাইতে থাকে, তো একটা নির্দিষ্ট সময়ে কনক্রিটের মধ্যে কি হয়? ক্রিপ সৃষ্টি হয়, অর্থাৎ ফাটল দেখা যায়। ক্র্যাক না, ক্র্যাক আর ক্রিপ একই কথা না। কনক্রিটে অনেক দিন লোড থাকার ফলে কনক্রিটে কি হয়? হালকা একটা ফাটল আসতে থাকে, ঠিক আছে। তো এই ট্রমটাকে বলা হচ্ছে কি? ক্রিপ। এটা সেভারেল ইয়ার্স লাগে, এটা এমন না যে 5 মাস 6 মাসে হয়, এটা 50 বছর পরেও হইতে পারে, এটা 30 বছর পরেও হইতে পারে, ঠিক আছে। তো যেই কনক্রিটের স্ট্রেংথ যত বেশি ক্রিপটা হয় তত কম। পরে যায় শেষ, ঠিক আছে।